স্বাগত। বিরতিহীন পুরো 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীর বাসে প্রতি সিটেই যাত্রী বহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত, আগের ভাড়া নেয়ার সিদ্ধান্তে খুশি যাত্রীরা। সিনহা হত্যা মামলায় নন্দদুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রদীপের আরও 1 দিনের রিমান্ড আবেদন। বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, প্রথম দিনে র্যাব কর্মকর্তার সাক্ষ্য। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত, বললেন আইনমন্ত্রী। করোনাকালে ক্লোজড ডোরে আজ শুরু ইউএস ওপেন, প্রথম দিনে কোর্টে নামছেন জকোভিচ, প্লিসকোভা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। একদিন আগেই রাজধানীতে বাসের সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়েছে, যা কার্যকর করার কথা আগামীকাল থেকে। তবে বাসে আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্তে খুশি সাধারণ যাত্রীরা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে করোনাকালের বাড়তি ভাড়া প্রত্যাহারের পাশাপাশি যত সিট তত যাত্রী রেয়ার বিধান চালু হচ্ছে। অর্থাৎ বাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবে না। তবে বহাল থাকছে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশ। কিন্তু বিজ্ঞপ্তি কার্যকরের আগেই আজ থেকে প্রতি সিটে যাত্রী তোলা শুরু করেছে বাসগুলো। দেয়া হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। যাত্রীরা বলছেন, সিট প্রতি যাত্রী তোলা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তাই করোনা প্রতিরোধে আরও কিছুদিন সীমিত আকারে যাত্রী পরিবহনের পক্ষে তারা। একই সঙ্গে কোনো পরিবহন যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান যাত্রীদের। মানা হচ্ছে না, লোক দাঁড়ায় নিতেছে, সিটের মধ্যে জোর করে তুলতেছে, অথচ ভাড়া আমাদের কাছে দ্বিগুণ নিচ্ছে। তার চেয়ে আমাদের আগের ভাড়া টাকাই ভালো। খুব বেশি কিছু না, আপনার ধরেন যদি একটু সঠিক তদারকি করে পয়েন্ট, যেমন ফর্ম ডেটে শুধু একটু দেখবে, বা যাত্রীদের কোনো একটা কমপ্লেন বক্স যদি থাকে যে হ্যাঁ আমার এই গাড়িতে আজকে যাত্রী বেশি ছিল, আর কিছু লাগবে না। তাই আমার মতে বাড়তে পারে, কারণ পাশাপাশি বসলেই তো সমস্যা, এটাই সমস্যা হবে। এখনো তো করোনা শেষ হয়নি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, সিদ্ধান্ত কার্যকর করার কথা আগামীকাল থেকে, কিন্তু আজ থেকেই বাসে প্রতি সিটে যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন এবং তারা কি বাড়তি ভাড়া রাখছেন নাকি আগের ভাড়ায় ফিরে গেছেন? দেখুন, 29 তারিখ থেকে যে সরকারের প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছিল, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু যে বাড়তি ভাড়াটি এতদিন নেওয়া হতো সেটি আর নেওয়া হবে না, অর্থাৎ ওই ভাড়াটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর সীমিত আসনে যে যাত্রী সংখ্যা বহন করার নির্দেশনা এতদিন ছিল সেটিও আসলে প্রত্যাহার করে যত সিট তত যাত্রী নেবার কথা কাল থেকে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আজ থেকেই আসলে সিট প্রতি যাত্রী নেওয়া হচ্ছে, বিষয়টি আসলে আমি যদি আরেকটু বলতে চাই যে আসলে বেশ কয়েকদিন ধরেই এটি চলছে, এ মাসটি ধরেই এটি চলছে যে কিছু কিছু বাস আসলে সিট প্রতি যত সিট তত যাত্রী বহন করছে এবং আসলে তারা ভাড়াটি কিন্তু আগের মতোই বেশি রাখছে। এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা ধানমন্ডি, মহাখালী, ফার্মগেট, গাবতলী, শ্যামলী সহ বেশ কয়েকটি স্পট ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে অধিকাংশ বাসই কিন্তু 2 সিটেই যাত্রী বহন করছে। এবং শুধু তাই না, তারা কিন্তু যাত্রীদের কাছ থেকে আজ পর্যন্ত বাড়তি ভাড়াটাই আদায় করছে। এবং এ বিষয়ে আমরা যে বাস মালিক সমিতি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এতদিন আসলে নিয়ম অমান্য করে কিছু বাস মালিক কর্তৃপক্ষ যে বাড়তি ভাড়া আদায় করতেন এবং যত সিট প্রতি যাত্রী তুলতেন, এই বিষয়টি তারা স্বীকার করেছেন। এবং তারা বলেছেন যে আগামীকাল থেকে যখন বর্ধিত ভাড়াটি আসলে কর্তন হয়ে যাবে, আগের ভাড়ায় ফিরে আসবে এবং যত সিট প্রতি যাত্রী তোলার ব্যবস্থাটা করা হবে, তখন আসলে অন্য যে পরিবহনগুলি তারা আসলে বাড়তি ভাড়াটা নেওয়ার সুযোগ পাবে না। আর
আমরা যাত্রীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, আসলে তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলছেন যে নিয়মটা তো আগেও করা হয়েছিল, বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল যে সীমিত আকারে আসন সীমিত আকারে যাত্রী পরিবহন করা হবে সিট খালি রেখে, কিন্তু সে বিষয়টি কিন্তু আসলে নিয়ম থাকার পরেও মানা হয়নি এবং বাড়তি ভাড়া 60% জায়গায় দেখা যায় যে নিয়ম করা হয় কিন্তু অনিয়মও সেই সাথে সমান তালে চলতে থাকে। এক্ষেত্রে বাড়তি ভাড়া যাতে আদায় করা না হয় বা দাঁড়িয়ে যাত্রী না নেওয়া হয়, সেই সব বিষয়গুলো নজরদারি করার কোনো পরিকল্পনা কি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? এখন পর্যন্ত আসলে এ ধরনের কোনো পরিকল্পনার কথা আমরা জানতে পারিনি। আমরা যেটি আসলে এ বিষয়ে কথা বলেছি বিআরটি এর সঙ্গে, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের ভ্রাম্যমাণ আদালত চালু থাকবে রাজধানীর বিভিন্ন স্পটে এটি দেখভাল করার জন্য। কিন্তু এই ভ্রাম্যমাণ স্পট কিন্তু আগে যখন বাড়তি ভাড়াটা যুক্ত করা হয়েছিল এবং সীমিত আসন করা হয়েছিল তখনও কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কথা বলেছিল বিআরটিএ, কিন্তু আমরা ভ্রাম্যমাণ আদালতের তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম কিন্তু আমরা দেখিনি। এজন্য আসলে যাত্রীদের এই একটাই দাবি যে কালকে থেকে যে নিয়মটি কার্যকর হবে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ওই প্রজ্ঞাপনটি মেনে যেন ওই প্রজ্ঞাপনটি যেন ঠিকঠাক প্রতিপালিত হয়, অর্থাৎ কোনো পরিবহন যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রতি আহ্বান জানিয়েছে যাত্রীরা। রাজধানীর সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন পুলিশের বরখাস্ত উপপরিদর্শক নন্দ দুলাল। রিমান্ড শেষে সকাল 11টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। পরে বেলা 1:30টার দিকে আদালতে নেওয়া হয় আরেক আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে। তার আরও একদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে র্যাব। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আদালত সূত্রে জানা যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন এসআই নন্দ দুলাল। এর আগে রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরেক আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী। 4.5 ঘন্টা ধরে দেওয়া ওই জবানবন্দিতে সিনহাকে গুলি করার দায় স্বীকার করেন তিনি। এই নিয়ে এই মামলায় প্রধান 3 আসামির 3 দফায় 14 দিনের রিমান্ড শেষ হয়েছে। এদিকে আরেক দফায় রিমান্ড মঞ্জুর হওয়া অপর 4 আসামিরকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব। সহকর্মী ইফতেখার ফয়সাল এই মুহূর্তে কক্সবাজার আদালত প্রাঙ্গণে রয়েছেন। সকাল থেকেই এই ঘটনার পুরো আপডেট তিনি দিয়ে যাচ্ছেন, বিস্তারিত খবর এই মুহূর্তে নিয়ে যুক্ত হয়েছেন তিনি। ইফতেখার, একটু জানতে চাইব যে ওসি প্রদীপকে আরও একদিনের রিমান্ড চাওয়া হচ্ছে, অর্থাৎ এক মামলায় সর্বোচ্চ 15 দিনের রিমান্ড আবেদন করা যায়, সেই 15 দিনই আসলে পূর্ণ হতে যাচ্ছে। শুনানি কখন হবে তার রিমান্ডের? আসলে এরই মধ্যে তাকে এজলাসে তোলা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এখন তার রিমান্ড আবেদন মঞ্জুর করে কিনা সেটি এখন দেখার বিষয়, কারণ ফৌজদারি কার্যবিধিতে বলা আছে একটানা 15 দিন পর্যন্ত একটি মামলায় রিমান্ডে নেওয়ার কথা বলা আছে। এরই মধ্যে 14 দিন তার রিমান্ড শেষ হয়েছে, আর একদিন যে বাকি আছে সেই দিনটি এখন দেয় কিনা সেটি দেখার বিষয়। কারণ আগামীকাল কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা যে কমিটি তারাও কিন্তু আগামীকাল একটি সময় নির্ধারণ করেছে ওসি প্রদীপ সহ প্রধান যেই 3 অভিযুক্ত তাদের সঙ্গে কথা বলার জন্য, এবং তারা বলা যায় অনেকটাই সুনিশ্চিত যে তারা কালকে তাদের সঙ্গে দেখা করছেন এবং তাদের সাক্ষ্য নেওয়া শুরু করছেন। তো এই অবস্থায় নতুন করে রিমান্ড আবেদন মঞ্জুর হয় কিনা সেটি জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে আপনি জানেন এর আগে 10:20 দিকে এখানে যে সিনহার মৃত্যুর পরে প্রথম যে মামলাটি হয়েছিল সেই মামলার বাদী নন্দদুলাল রক্ষিত এসআই, তাকে কিন্তু তিনি জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন 10:20 এবং যেহেতু বিচারকের খাস কামরা থেকে আমরা দেখেছি যে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তিনি কিন্তু এরই মধ্যে এজলাসে চলে এসেছেন, সেজন্য আমরা ধরে নিতে পারি এরই মধ্যে তার জবানবন্দি শেষ হয়েছেন। তো তিনি কি জবানবন্দি দিয়েছেন কিংবা কি বলেছেন সেটি আনুষ্ঠানিকভাবে কেউ বলে কিনা সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি সেক্ষেত্রে কেউ না বলে সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আদালত কিংবা তদন্তকারী সংস্থার সূত্রে জানার চেষ্টা করব যে আসলে তিনি কি বলেছেন। কিন্তু তার বলাটা অনেক 31 জুলাই রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মেজর সিনহা রাশেদ, আর আজ 31 অগস্ট, পুরো 1 মাস হয়ে গেল। 1 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কি কি তথ্য জানা গেছে র্যাব বারবার করে বলছে, সেই বিষয়ে খোলাসা করেছে? আসলে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত র্যাবের পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি, কিন্তু র্যাব বারবার যেটি বলে সেটি হচ্ছে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্য শব্দ বন্ধের মধ্যেই তাদের তদন্তের অগ্রগতিটুকু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্য কি সে বিষয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত করে আমাদের সামনে কিছু বলা হয়নি, কিন্তু আমরাও জানার অপেক্ষায় আছি। কিন্তু তদন্ত কর্মকর্তার সঙ্গে গতকালও আমাদের যখন কথা হচ্ছিল তখন তিনি বলছিলেন এরই মধ্যে মামলার বেশ কিছু অগ্রগতি হয়েছে। আর আমরাও দেখতে পেয়েছি এরই মধ্যে, কারণ যেই 13 জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল এর মধ্যে 5 জন আসামি কিন্তু জবানবন্দি দিয়েছেন, এবং যার মধ্যে প্রধান আসামি
প্রধান আসামি যে পরিদর্শক লিয়াকত তিনিও কিন্তু রয়েছেন। তো মামলার প্রধান আসামি নিজের যে গুলি করার দায় স্বীকার করা এবং এর বাইরেও যে মামলার যিনি পুলিশের করা মামলার বাদী তিনিও তার দায় স্বীকার করে আসলে আদালতে জবানবন্দি দিয়ে এগুলো নিশ্চয়ই মামলার তদন্তের ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ পুলিশের কাছে তারা যদি তাদের যে ভূমিকার কথা স্বীকারও করে থাকে সেটি কিন্তু আদালতে খুব একটা গুরুত্ব পায় না। কারণ হচ্ছে এর সঙ্গে একই সঙ্গে যে মামলার যে কথাগুলো সেই কথার আলামত কিংবা সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়। কিন্তু তিনি যদি নিজেই যদি জবানবন্দিতে বিচারিক হাকিমের কাছে স্বীকার করেন অবশ্যই মামলার বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখন দেখার অপেক্ষায় আসলে নতুন করে পুলিশের যেই এসআই জবানবন্দি দিয়েছেন তিনি কি বলেন এবং ওসি প্রদীপের রিমান্ড আবেদনের শুনানিতে কি হয় সেটি এখন আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। মেজর সিনহা নিহতের আলোচিত এই মামলার সর্বশেষ খবরাখবর কক্সবাজার আদালত থেকে জানছিলাম। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে আজ পাপিয়াদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জব্দ তালিকা প্রস্তুতকারী র্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম। এ মামলায় আগামীকালও সাক্ষ্য নেয়ার দিন ধার্য রয়েছে। গত 23 আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণের দিন থাকায় আজ সকালে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষ্য করা হয়েছে 12 জনকে। তাদের মধ্যে একজন আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং আবেদন দেখে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে, এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আবারও তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে মুক্তির সময় বাড়ানো হবে কিনা তা তাদের আবেদনের ভাষার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, সেটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। 25 মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। মুক্তির পর থেকেই গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি। আগামী 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে 6 মাসের মুক্তির মেয়াদ। খালেদা জিয়া কিন্তু জামিনে নাই এবং কোনো আদালতে কিন্তু তাকে জামিন দেয় না। এটা এখনো আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পর থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও চলতি মাসেই তা আবারও বাড়তে শুরু করেছে। অথচ আতঙ্ক ভুলে হর হামেশাই স্বাস্থ্যবিধি ভাঙছে মানুষ, মানছে না শারীরিক দূরত্ব। এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় 26 জুন, 18,498টি। বর্তমানে 80টিরও বেশি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হলেও 25 জুলাই নমুনা পরীক্ষা প্রথমবারের মতো 10,000-এর নিচে নেমে আসে। জুলাইয়ের মধ্যভাগ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা। এছাড়া করোনা পরীক্ষার ফল জালিয়াতি, রিপোর্ট পেতে ভোগান্তি সহ নানা কারণে করোনা পরীক্ষায় আগ্রহ হারাতে শুরু করে মানুষ। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও বেড়েছে ভয়াবহ উদাসীনতা। মাস্ক ছাড়া চলাফেরা করছেন অসংখ্য মানুষ, মানছেন না শারীরিক দূরত্ব। শুধুমাত্র একতরফা স্বাস্থ্যবিধি প্রচার করে আমরা খুব একটা ফল পাবো না। কাজেই কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদেরকে সহায়তা দিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগী শনাক্ত করা, শনাক্ত রোগীদেরকে আইসোলেশন করা, তার পরিবারের সদস্যদেরকে কোয়ারেন্টাইন করা, এই সবগুলো আমাদের একসাথে করতে হবে। তাহলেই হয়তো আমরা করোনা সংক্রমণের হারটা অনেক নিচে নামিয়ে আনতে পারব। স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গভাবে না মানলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপের অনেক জায়গায় করোনা বেড়েছে, আমেরিকার অনেক জায়গায় পূর্বের থেকে বেড়ে গিয়েছে, এশিয়ার অনেক জায়গায় করোনা বেড়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশেও এই সংখ্যা বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দূরত্ব বজায় রাখার বিষয়টি এবং মাস্ক ব্যবহার করা ও স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেকে নিরাপদ রাখা, পারিবারিকভাবে নিরাপদ থাকা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের অনেক দেশ আমরা জানি যে ভ্যাকসিন থার্ড ফেজে ট্রায়াল দিচ্ছে এবং খুব দ্রুত বাজারে আসার সম্ভাবনা আছে। সরকার খুব দ্রুত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞানসম্মত যে ভ্যাকসিন দরকার সেটাই আমাদের দেশে নিয়ে আসবে, আমরা এটা আশা করি। সেই পর্যন্ত জনসাধারণের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লক্ষণ দেখা গেলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে মুক্ত হয়েও অনেকে ভুগছেন পোস্ট কোভিড সিনড্রোমে। কাজে মনোযোগ দিতে না পারা, ক্লান্তি, অবসাদ ও তথ্য ভুলে যাওয়া সহ দেখা দিচ্ছে নানা সমস্যা। 3 থেকে 4 মাস এসব সমস্যা থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশে করোনা থেকে সেরে উঠেছেন 2 লাখের বেশি মানুষ। তবে সুস্থ হয়েও স্বস্তি মিলছে না অনেকের। তীব্র অবসাদ, অনিদ্রা, মনোযোগ দিতে না পারা সহ কারো কারো মধ্যে কথা বলতেও অনাগ্রহ তৈরি হয়েছে। অনেককে তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যুভীতি। যাদের সিমটম একদম ছিল না তাদের হয়তো ওইরকম প্রবলেমটা হচ্ছে না, বাট যাদের মডারেট অবস্থায় ছিল বা যারা একটু বেশি কঠিন অবস্থায় ছিল তারা একটা স্ট্রাগলিং অবস্থার মধ্যে যাচ্ছে। করোনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আক্রান্তদের 15 ভাগ। এর মধ্যে 5 ভাগের দেখা দিয়েছে বড় জটিলতা। এসব রোগীরাই সুস্থ হয়েও ভুগছেন নানা জটিলতায়। সবই যে একদম মনে থাকে না তা না, বাট মাঝে মাঝে এমন কিছু ইউজুয়াল জিনিস যেটা আমি বলে অভ্যস্ত, সেই জিনিসটা আমি দেখে খুঁজে পাই না, সার্চ করে পাই না যে এই জিনিসটা আমি মাথায় কাজ করছে, বাট আমি এটা বলতে পারছি না। কম্পিউটার যেরকম ক্র্যাশ করে এরকম মনে হচ্ছে যে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, নতুন করে খুঁজে বের করতে হচ্ছে। ইভেন এমনও হচ্ছে যে খুব আপনজন কারো নাম মনে করতে পারছি না, অনেক কষ্ট করে তার নাম মনে করতে হচ্ছে। মোবাইলে তার নাম খুঁজে পাচ্ছি না, খুঁজে খুঁজে বের করতে চাচ্ছি। এদিকে পোস্ট কোভিড সিনড্রোমে আক্রান্তদের কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কোভিড হাসপাতালে করোনা চিকিৎসার পাশাপাশি এখনও করা যায়নি আলাদাভাবে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা। অবসাদগ্রস্ততা, জড়তা তৈরি হওয়া, কিচ্ছু ভালো লাগে না। এই যে ভালো না লাগা, এটা তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অনেক কিছু মনে রাখতে পারে না, তাদের ঘুমের সমস্যা হচ্ছে, জীবন সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এটি কিন্তু বিভিন্ন গবেষণায় যেমনি দেখা গেছে, তেমনি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে প্র্যাকটিস, আমাদের যে রোগীরা আমাদের কাছে আসছে, সেখানেও কিন্তু আমরা এরকম পাচ্ছি। তবে কোভিড পরবর্তী মানসিক স্বাস্থ্য সুরক্ষায় 11 সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সারা দেশে 500-র বেশি স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। যারা কোভিড নন কোভিড ইন্টিগ্রেটেড হাসপাতালে কাজ করে তাদের কিন্তু মূলত মানসিক সেবা বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের এই ট্রেনিং বা ওরিয়েন্টেশন কর্মসূচি, যাতে তারা তাদের সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে যেন এই বিষয়টা ডিসিপ্লিন করতে পারে। চিকিৎসকদের পরামর্শ, করোনার পর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সময় মতো ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার, হালকা ব্যায়ামের পাশাপাশি সময় কাটাতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে। অবসাদ তীব্র হলে যেতে হবে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম ফেরি চলাচল ও আগের রাতে বন্ধ থাকায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মা নদী পার হওয়ার অপেক্ষায় প্রায় 1,500 যানবাহন। পদ্মায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে প্রতিনিয়ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্য সংকট কাটাতে খনন কাজ চলায় গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এই পথে সকাল থেকে 16টি ফেরির মধ্যে 3টি কে টাইপ ও 2টি মাঝারি সহ 5টি ফেরি চলছে। তবে এসব ফেরিতে হালকা যান পারাপার করায় ঘাটের 2 পারে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছোট বড় প্রায় 1,500 যানবাহন। এতে ভোগান্তিতে আছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। 1 সপ্তাহ ধরে এই অবস্থা চলতে থাকায় ঘাটে আটকে পড়েছে পণ্যবাহী অনেক ট্রাক। এতে বিপাকে আছেন চালক ও ব্যবসায়ীরা। এছাড়া তীব্র স্রোতের কারণে বেশ কিছুদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শতাধিক যান। আজ শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন প্রক্রিয়া। যেসব কলেজ ভর্তি কার্যক্রম শুরু করেছে তারা সর্বোচ্চ 7,500 টাকা ফি নিতে পারবে। এর বেশি ফি কেউ নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।
2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছেন 12,77,721 জন শিক্ষার্থী। তবে আবেদন করেও কোনো কলেজ পায়নি 64,972 জন। প্রথম দফায় সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন সোমবার থেকে বুধবার পর্যন্ত। এরপরও যারা কলেজ পাবে না তারা আবেদনের সুযোগ পাবে 7 ও 8 সেপ্টেম্বর। এবার বাংলা মাধ্যমে ভর্তি ফি, সেশন চার্জ সহ সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে 7,500 টাকা, আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 8,500 টাকা। তারা নতুন করে আবার করোনায় স্থগিত হওয়া এমবিবিএস ফাইনাল পরীক্ষা দ্রুত আয়োজনে এবং হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক সংকট মেটানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন মেডিকেলের ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে শহীদ মিনারে জড়ো হয়ে অনশন শুরু করেন তারা। এতে অংশ নেন ঢাকা সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী সহ বিভিন্ন মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা। তারা জানান, ইন্টার্ন চিকিৎসকদের বর্তমান ব্যাচের কোর্স শেষ হচ্ছে সেপ্টেম্বরে, কিন্তু এর মধ্যে এখনও ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু না হওয়ায় হাসপাতালগুলোতে দেখা দেবে ইন্টার্ন চিকিৎসকের সংকট। এতে ভোগান্তি বাড়বে রোগীদের। এছাড়া পরীক্ষা না হওয়ায় প্রায় 6 মাসের সেশন জটেও পড়ছেন শিক্ষার্থীরা। গত কয়েক মাসে একই দাবিতে কয়েক দফা আন্দোলন করলেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ তাদের। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমরা বরাবরই দাবি করে আসছি গত জুন থেকে যে আমাদের পরীক্ষাটা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটা নিয়ে রেজাল্ট দিয়ে আমাদেরকে যেন জয়েনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। সেপ্টেম্বরে একদল ইন্টার্ন বের হয়ে যাবে, তখন হাসপাতালগুলোতে ইন্টার্ন না থাকলে কি পরিমাণ রোগী ভোগান্তি হবে। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দিতে পারে না, এই কথাটা আগেই হয়েছে, আপনাদের কাছে আজকে আমি তুলে ধরলাম আর কি। এটা চিঠির মাধ্যমেই তারা জানিয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির ফ্যাসিলিটি আছে ভ্যাকসিন তৈরি করার। ওকে, ধন্যবাদ সকলকে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার সিআর দত্ত বীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছে। সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হয়। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে। সেখান থেকে আগামীকাল সকাল 7:30টায় বনানীর ডিওএইচএস এর বাসভবনে নেওয়া হবে। এরপর সকাল 8:30টায় নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা শেষে বেলা 11টার দিকে মরদেহ নেওয়া হবে বাসাবর বরদেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যের আগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্তকে গান স্যালুট দিয়ে সামরিক সম্মাননা জানানো হবে। গেল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মারা যান সিআর দত্ত। তার বয়স হয়েছিল 93 বছর। আমার জন্য ভীষণ আজকে কষ্ট হয়েছে যে ফ্লাইটে আমি এসেছি ওই ফ্লাইটের নিচেই বাবা ছিল। 12টা বা 12:30 পর্যন্ত ওনার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে থাকবে। ওইখানে আবার বিভিন্ন জেলা প্রশাসন বা বিভিন্ন কিছু আনুষ্ঠানিকতা আছে, এগুলো আমরা শেষ করবেন। তারপরে 1টার দিকে আমরা মরদেহ, যেখানে ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে, সবুজবাগ শ্মশানঘাটে নিয়ে যাব। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে গতি আশায় বাড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। এ খাতে ধারাবাহিকভাবে কমতে থাকা ঋণ প্রবৃদ্ধি জুলাইয়ে বেড়েছে 9% বেশি, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতে বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি। ব্যাংক ঋণের বাড়তি সুদহার, স্থানীয় বাজারে পণ্যের চাহিদা কম এবং রপ্তানি খাতে মন্দায় গত অর্থবছর বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেমে এসেছিল সর্বনিম্নে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গেল জুনে এ খাতে ঋণ প্রবৃদ্ধি এসে ঠেকেছিল 8.61-এ। তবে ধীরে ধীরে কাটতে শুরু করেছে এ পরিস্থিতি। জুলাই মাস শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলো মোট ঋণ দিয়েছে 10,95,201 কোটি টাকা।
যা গত বছরের একই সময়ের চেয়ে ৯.২% বেশি। ব্যাংকিং খাত বিশ্লেষকরা বলছেন, মূলত করোনার প্রভাব মোকাবিলায় সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে প্রবৃদ্ধি বেড়েছে। এছাড়া ঋণের সুদহার সমন্বয় করাও ঋণ প্রবাহ বাড়ার অন্যতম কারণ। আমাদের রিজার্ভ ৩-৪ বিলিয়ন বেড়েছে, ৩ বিলিয়নের মতো বেড়েছে গত কয়েক মাসে। কাজে এখানে ২৪,০০০ কোটি টাকা কিন্তু এখানে চলে এসছে বাজারে। এটা একটা বিশাল অঙ্কের টাকা, ২৪,০০০ কোটি টাকা কম নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জুন মাসের দিকে যখন ফিসক্যাল ইয়ার শেষ হচ্ছে, তখন কিন্তু সরকার অনেক রকমের বরোয়িং করে থাকে সাধারণত। সেই টাকাটাও সেটা গভর্নমেন্ট বরোয়িং এর হিসাবে সেটা এখানে প্রতিফলিত হয়। আর ফাইনালি যেটা আমি বলবো যে এই কিছুটা হলেও প্রণোদনা প্যাকেজের কিছু অংশ তো ডিস্ট্রিবিউট হয়েছে। সরকারের যে প্রণোদনা প্যাকেজ সেটা আমরা দেওয়া শুরু করেছি আস্তে আস্তে, এবং অন্যদিকে কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু যে ইনভেস্টমেন্ট লাগবে সেটার জন্য যে বড়োয়িং ক্যাপাসিটিগুলোকে কিছু রিল্যাক্স করা হচ্ছে, সেই কারণে হয়তো যে ক্রেডিট গ্রোথ কিছুটা বাড়ছে। প্রণোদনা প্যাকেজের সুফল যাতে সব স্তরের ব্যবসায়ীদের কাছে সহজে পৌঁছাতে পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা সহজ করার আহ্বান উদ্যোক্তাদের। যারা এই ঋণ নিচ্ছেন ওনারা কিন্তু ঋণ থেকে উপকৃত হচ্ছেন এবং বিজনেসকে অনেকভাবে সাস্টেইন করতে পারছেন। যারা ঋণ নিচ্ছেন না ওনারা বলছেন যে এই ঋণ নেওয়ার যে ব্যবস্থাপনা এটা খুবই জটিল এবং খুবই কঠিন, এবং সেই জন্য ওনারা ঋণগুলি নিতে পারছেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংককে আমি অনুরোধ করব যে এই ঋণ ব্যবস্থাপনা যদি আরো সহজ করা যায় তাহলে কিন্তু ঋণের প্রভাব বাড়ানো যাবে। চলতি অর্থ বছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় 14.8%। এই লক্ষ্য অর্জিত হলে করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সহজ হবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর জুড়ে পানিবন্দী থাকতে হয় রাজধানীর ভাটারার সাইদনগরের প্রায় 20,000 মানুষকে। 15 বছর ধরে এমন দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না করায় তাদের এই দুর্ভোগ। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, নতুন ওয়ার্ডের জন্য বরাদ্দ অর্থ পেলেই শুরু হবে উন্নয়ন কাজ। সাইদনগর এলাকার দৌলত খান সড়ক এটি। উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি যেখানে নিত্যদিনের। শুধু বর্ষাকালেই নয়, বছরের বেশিরভাগ সময় এখানে জমে থাকে সুয়ারেজের পানি। শুধু এবছর নয়, প্রায় 1.5 যুগ ধরে এই সমস্যায় ভুগছেন সাইদনগরের বাসিন্দারা। রাস্তার এমন অবস্থার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। নানা ধরনের চর্মরোগে ভুগছেন এই রাস্তার ব্যবহারকারীরা, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। মাঝে মধ্যে সিভার টিভার দিয়ে লাইন টেন চেঞ্জ করে এই অবস্থা অনেক দিন যাবত। এই অবস্থা আমি দেখতেছি 5-6 বছর যাবত এই অবস্থায় চলতেছে। এই দিক দিয়ে পায়ে যায় আমরা, পাউটু সব গা হয়ে যায়, ময়লা আবর্জনা কোনো পাইতেছি না। তো আমরা অনেকদিন ধরে শুনতেছি করবো রাস্তায়, এখনো তো কাজ করে না। বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে এলাকার কাউন্সিলর বলছেন, ইউনিয়ন থাকা অবস্থায় এই রাস্তা এবং সোয়ারেজ ব্যবস্থা করা হয়। গুলশান ও বাড়িধারের সোয়ারেজের সাথে যুক্ত থাকার কারণে এমন অবস্থা বলেও দাবি তার। 1.5 ফিট পাইপ দিয়ে কতটুকু পানি সোয়ারেজ লাইনের পানি যাবে? গুলশান, বনানী, বাড়িধারের পানি কিন্তু আমার ইউনিয়ন পরিষদ যখন ছিল, মানে এখন যে 39 নম্বর রোড এর উপর দেওয়া যায়, অলরেডি এস্টিমেট হয়ে গেছে। আমি রাস্তা দেখবে না, আজকে যে সিজনে আমার সাথে কথা বলছেন, আগামী সিজনে এই সময় ইনশাল্লাহ পানি থাকবে না। ভিতরে অনেকগুলো প্রসিজার আছে, এখানে পাস হওয়ার পরে টেন্ডার প্রসেসের মধ্যে অনেকগুলো স্টেপ আছে। তো সবগুলো স্টেপ কমপ্লিট করে আমরা আশা করছি যে এই শুকনো মৌসুমে আমরা কাজ শুরু করতে পারবো। সম্প্রতি একনেকে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য 4,025 কোটি টাকা পাস হয়েছে। সেই টাকা হাতে আসা মাত্রই কাজ শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল গোপালগঞ্জের বাজুনিয়া গান্ধিয়াসুর আঞ্চলিক সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হচ্ছে না জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের যোগাযোগের মূল সড়ক। গোপালগঞ্জ সদরের বাজুনিয়া থেকে গান্ধিয়ারসুর পর্যন্ত 15 কিলোমিটার সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন। উঠে গেছে সড়কটির বেশিরভাগ অংশেরই কার্পেটিং। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। বর্ষা আসার পর আরও খারাপ হয়েছে ভাঙাচোরা সড়কের অবস্থা। বেহাল সড়কে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনের যাত্রী ও চালকদের। মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি, যাতায়াতে সময়ও লাগছে বেশি। আমাদের এলাকায় বেশ কিছু ফ্যাক্টরি হচ্ছে, গরুর খামার আছে, এই জায়গা মাল পরিবহন করা খুব সমস্যা। ভ্যান চালাইতে গেলে
অনেক সময় ভাঙ্গে চুরে পড়ে যায় আর গাথায় পড়ে গাড়ি উল্টে যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে হাসপাতালে যেতে গেলে তাদের পরিস্থিতি তো আরো নিতান্তভাবে খারাপ হয়। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এটা কর্মসূচি হাতে নেব এবং এই রাস্তাটার যে অবস্থা ইনশাল্লাহ আমরা এই অতি দ্রুতই আমরা এটা সড়কটা মেরামত করে আমরা ইনশাল্লাহ জনচলাচলের জন্য চলাচল ভালোভাবে উপযোগী করে দেবেন। দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হয়নি জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের মধ্যে চলাচলের সড়ক। এই এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। তবে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে নিজেদের বঞ্চনার শিকার মনে করছেন স্থানীয়রা। বর্ষার সময় আমরা লোকজন অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে পারি না, অনেকেই মারা যায়। এটা ভ্যান রিক্সা কোনো কিছু রাস্তা বার হতে পারছিস না, ফসল আদি বিক্রি করতে পারছিস না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ পেলেই গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হবে। এবছরে আর একটা প্রজেক্ট আসার কথা আছে, প্লাস একনেকে IRIDB3 নামে একটা প্রজেক্ট পাস হয়েছে। এগুলো আশা করি এবছরে শুরু হবে। শুরু হলে গ্রামীণ সড়ক যেটা এটার পরিমাণ কমে আসবে। স্থানীয়রা বলছেন 4 কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা করার প্রতিশ্রুতি মিলেছে বারবার, তবে কথা রাখেননি জনপ্রতিনিধিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোপালগঞ্জের বেহাল সড়ক নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের এই সড়কটি কতদিন ধরে এই অবস্থায় আছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছে কিনা? আমরা যেটি জেনেছি এলাকাবাসীর সূত্রে এবং অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, সেটা 2 থেকে 3 বছর হলো এই সড়কের অবস্থা খুবই খারাপ। বর্তমানে আরো বেশি খারাপ হয়েছে অতিবৃষ্টি এবং বন্যার কারণে। এই সড়কের পাশ দিয়ে প্রচুর পানি জমে যায় এবং সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়েছে। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করা খুবই দুরূহ ব্যাপার। ওই এলাকার প্রায় 15টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। তারা আমাদের জানিয়েছে এই সড়ক দিয়ে যাতায়াত করতে তাদের একবার যাতায়াত করলেই শরীর ব্যথা শুরু হয়ে যায়, পরে দিন আবার বাড়ি থেকে বের হতে পারে না, এতই খারাপ অবস্থা এই সড়কের। তো সড়ক ও জনপথ বিভাগ আমাকে জানিয়েছেন যে তারা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে তারা একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় অনুমোদন করলেই তারা টেন্ডারের আহ্বান করবেন এবং সড়কটি দ্রুত সংস্কারের কাজ তারা হাতে ধরবেন। আমি জানিয়ে রাখি, এই সড়কের 2 পাশ দিয়ে প্রচুর মৎস্য ঘের, গরুর খামার এবং পাইপের কারখানা তৈরি সহ বিভিন্ন ধরনের কারখানা তৈরি হয়েছে। এই কারখানাগুলিতে এবং মৎস্য ঘের এবং গরুর খামারে যে খাদ্য এবং উৎপাদিত পণ্য বা মালামাল উৎপাদিত হয়, এই সড়ক দিয়ে কক্সবাজার, চিটাগাং এবং মোংলা বন্দর হয়ে বিভিন্ন দেশেও এই পাইপগুলি যাচ্ছে বলে আমি যেটা জানতে পেরেছি। গাড়ির চাপে এবং পণ্যবাহী ট্রাক ঢোকার কারণে এই সড়কটা মূলত বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী এবং প্রসূন কুমার মণ্ডল জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাভারে হারুনা রশিদ নামে এক যুবককে আটক করেছে র্যাব। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতরাতে সাভারের ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে দুদক কর্মকর্তার একটি ভুয়া আইডি কার্ড, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের 2টি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়্যারলেস সেট, 2টি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, 3টি জ্যাকেট, একটি ক্রেস্ট এবং 3টি মোবাইল ফোন পাওয়া যায়। গ্রেপ্তার হারুনা রশিদ কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় কখনো ম্যাজিস্ট্রেট, কখনো দুদক কর্মকর্তা বা কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। বিভিন্ন অবৈধ কাজে সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলেও দাবি র্যাবের। নিম্নমানের বীজ ধান বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিরুদ্ধে। কৃষকরা বলছেন, বিএডিসির কাছ থেকে কেনা ধানের বীজ মানসম্পন্ন না হওয়ায় কিছু ধান পেকে যাচ্ছে আর কিছু শীষ বের হচ্ছে, ফলে কোনো ফসলই তুলতে পারছেন না কৃষকরা। ফেনীর 6 উপজেলায় চলতি আমন মৌসুমে 200 একরের বেশি জমিতে ধানের আবাদ করেন চাষিরা। এসবের বীজ সংগ্রহ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে। কিন্তু ধান রোপণের পর দেখা দিয়েছে বিপর্যয়।
কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজে রয়েছে বিভিন্ন ধানের মিশ্রণ, ফলে কিছু ধান অল্প সময়ে পেকে নষ্ট হচ্ছে, কোনোটাই আবার শীষ বের হয়েছে। এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। জমির তারতম্যের কারণে আমার এটা হয়, তাইলে আমার ফলনই বেশ কম হবে, ফলন কম বেশি হবে, কিন্তু এইটা তো মানে 1.5 মাসের মাথায় শীষ চলে আসবে কেন? আমরা প্যাকেট দিছে 1 টাকা সে দিছে আমরা আরেকটা দাম। ফেনী বিএডিসি তো যে আমরা বীজগুলা ব্যবহার করতেছি, আজ কয়েক বছর ধরে আপনার এগুলা সম্পূর্ণ প্রতারণা করতেছে। তাদের অভিযোগ, বিএডিসির কাছ থেকে বীজ কেনার সময় দেওয়া হয় না রসিদ, ফলে অভিযোগ আমলে নিচ্ছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি। যদি আমাদের বীজ না গজাইতো তাহলে আমরা বিএডিসি আমরা নিজেরাই লোক পাঠাইতো। এটা কেন ক্ষতি হইল, কি বীজের কারণে কোনো ক্ষতি, না আবহাওয়ার কারণে কোনো ক্ষতি, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এরই মধ্যে কৃষি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কৃষকদের যেভাবে সহযোগিতা বা কি করা যায়, অবশ্যই আমাদের উদ্বোধনের সাথে কথা বলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিই। ভেজাল ও মিশ্র বীজের কারণে জেলায় এবার প্রায় শতাধিক একর জমির ফলন বিপর্যয় ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধান চাল সংগ্রহ অভিযানের সরকারি লক্ষ্যমাত্রার 4 ভাগের 1 ভাগও পূরণ করতে পারেনি ভোলার খাদ্য বিভাগ। কৃষকদের অভিযোগ, ধান সংগ্রহের তথ্য প্রত্যন্ত অঞ্চলে প্রচারিত না হওয়ায় বাজারে কম দামে ধান বিক্রি করে ক্ষতিগ্রস্ত তারা। চলতি বড় মৌসুমে ভোলায় 6,148 মেট্রিক টন ধান এবং 3,658 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য ছিল সরকারের, কিন্তু সংগ্রহ হয়েছে মাত্র 1,795 মেট্রিক টন ধান এবং 1,478 মেট্রিক টন চাল। এদিকে সঠিক তথ্য না পাওয়ায় মাত্র 20 থেকে 22 টাকা কেজি দরে বাজারে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কৃষকেরা। তবে অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য কর্মকর্তাদের দাবি, মোবাইল ফোনের অ্যাপস সহ বিভিন্নভাবে কৃষকদের খবর দেওয়া হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী মিল মালিকেরা চাল সরবরাহ না করায় এবং মানসম্মত ধান না পাওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। ধানের মন বেচি 650 টাকা, যা চালান দিছি তা খরচ আসবে না। আমাদের কাছে কোনো ফোন করে নাই, দেশে কোনো মাইকিং করে নাই, এই জন্য আমরা জানি না। এখন আমরা না জানি না ধান বিক্রি করে লাইছি কম পয়সায়। কৃষককে আমরা মেসেজ দিয়েছি, এছাড়া কৃষকের যে তালিকা আমাদের কাছে আছে সেখানে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বার আমাদের কর্মকর্তা ফোন দিয়ে ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করেছে। কাজেই কৃষক যে মেসেজ পায় না, এই কথাটা সঠিক না। বিশ্বে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 8.5 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 2,53,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় মারা গেছে 4,000-এর বেশি। নতুন শনাক্ত 2,20,000। একদিনে বিশ্বের সর্বোচ্চ 79,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ভারতে। ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকার পর এখন ভারতে করোনায় প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে 1000 জনের। ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে 79,000 শনাক্ত নিয়ে এক সপ্তাহে ভারতে নতুন রোগীর সংখ্যা 5 লাখের বেশি। প্রাণহানির দিক থেকে মেক্সিকোকে ছাড়িয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। এমন পরিস্থিতিতেও মঙ্গলবার থেকে লকডাউন শিথিলের 4র্থ ধাপ শুরু করতে যাচ্ছে মোদি সরকার। এদিকে টানা কয়েকদিনের তুলনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। রোববার যুক্তরাষ্ট্রে মারা গেছে 369 জন, শনাক্ত 33,000-এর বেশি। আর ব্রাজিলে প্রাণ গেছে 398 জনের, আক্রান্ত 15,000। যুক্তরাজ্যে নতুন করে 1700 রোগী শনাক্ত হয়েছে। দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার ফ্রান্সে একদিনে আক্রান্ত 5,000-এর বেশি। এমন পরিস্থিতিতেও মঙ্গলবার থেকে দেশটিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। সংক্রমণ বাড়ায় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ ছুঁই। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও শীঘ্রই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় দফার সংক্রমণের এপিসেন্টার ভিক্টোরিয়ায় আবারও শনাক্ত 100-র বেশি। 24 ঘন্টায় সেখানে 11 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমে আসায় নিউজিল্যান্ডের অকল্যান্ডে শিথিল করা হয়েছে কড়াকড়ি। তবে গণপরিবহনে ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। সোমবার দেশটিতে নতুন করে 9 জনের শরীরে মিলেছে ভাইরাস। এদিকে চীনে করোনা মহামারী ঘিরে অবৈধ সুরক্ষা সরঞ্জাম বিক্রি, জাল করোনা সার্টিফিকেট দেয়া সহ নানা অপরাধের জন্য
আটক করা হয়েছে 5,000-এর বেশি। হংকংয়ের নাগরিকদের জন্য মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিনামূল্যে করোনা পরীক্ষা। করোনা সংক্রমণ কমায় নাইজেরিয়ার লাগোসে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 মাস পর 1 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ঘানা। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে তিনি সেপটিক শকে আছেন বলে জানিয়েছেন দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এখনও গভীর কোমায় রয়েছেন প্রণব মুখার্জি, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এর আগে রোববার তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 9 আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। এর মধ্যে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণও ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আর বাকি 2 মাস, তবে করোনা মহামারীর কারণে দিন দিন অনিশ্চিত হয়ে পড়েছে প্রচার থেকে ভোট গ্রহণ আর ফল প্রকাশের পুরো প্রক্রিয়া। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আবারও হোয়াইট হাউস দখলের লড়াইয়ে করোনা মহামারী কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সবশেষ জরিপ বলছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। আমেরিকার মসনদের লড়াই 3 নভেম্বর। মুখোমুখি রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারীর ভয়াবহতার মধ্যেই কিপ আমেরিকা গ্রেট স্লোগান নিয়ে সশরীরে নির্বাচনী প্রচারে নেমেছেন ট্রাম্প। তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল র্যালি বেছে নিয়েছেন বাইডেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও বৈশ্বিক মহামারীকে ব্যবহার করতে শুরু করেছেন দুই প্রার্থী। করোনা মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরে জনগণের মন জয় করতে চাইছেন বাইডেন। পাশাপাশি তুলে ধরছেন লকডাউনে অর্থনৈতিক মন্দা আর কয়েক লাখের বেশি মানুষের চাকরি হারানোর তথ্য। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ আর সহিংসতায় টালমাটাল ট্রাম্প প্রশাসন। পুলিশি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার মার্কিনীরা ট্রাম্পের প্রতি বিরূপ বলে ধারণা অনেকের। এছাড়া নির্বাচনে গুরুত্ব পাবে করোনার কারণে স্বাস্থ্যসেবার মান, পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন এবং গর্ভপাতের মতো বিষয়। তবে শুরু থেকেই করোনাকে পাত্তা দিতে নারাজ ট্রাম্প প্রতিপক্ষের সব সমালোচনা উড়িয়ে দিচ্ছেন। এ পর্যন্ত জরিপগুলোতে দেখা গেছে বাইডেনের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন। শেষ পর্যন্ত চিত্র এমন থাকলে শোচনীয় পরাজয় দেখতে হবে ট্রাম্পকে, তার দলও পড়বে বিপর্যয়ের মুখে। পরাজিত হলে ট্রাম্প নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতে পারেন বলেও মনে করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কখনো হয়নি। এদিকে মহামারীর মধ্যে ভোটের আয়োজন নিয়েও উঠছে বিতর্ক। বিশেষজ্ঞদের ধারণা, করোনার ভয়াবহতা অব্যাহত থাকলে নির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবহার বাড়তে পারে, আর সেক্ষেত্রে ভোট জালিয়াতির আশঙ্কা করছেন ট্রাম্প। পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়লে ভোটের ফল পেতেও বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রেসিডেন্টের নাম জানতে অপেক্ষা করতে হতে পারে মাসখানেকও। এর আগে 2000 সালে সুপ্রিম কোর্টের রায়ে 1 মাস পর নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হয়। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের উড়িষ্যায় বন্যায় 17 জনের মৃত্যু হয়েছে। হীরাকুদ বাঁধ খুলে দেয়ায় সেখানকার 20 জেলায় পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানিতে ওই অঞ্চলের 10,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার 2000 বাসিন্দাকে। টানা বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। বর্তমানে পানিবন্দী হয়ে পড়েছে ওই অঞ্চলের 14 লাখ মানুষ। নষ্ট হয়ে গেছে 1,68,000 হেক্টর ফসলি জমি। উড়িষ্যায় উদ্ধার কাজ চালাচ্ছে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। এদিকে উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার 2টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানকার 16 জেলার 6 শতাধিক গ্রাম তলিয়ে গেছে বন্যার পানিতে। 373টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে স্বেচ্ছাসেবীরা। ক্লোজড ডোরে আজ থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। প্রথম দিনেই কোর্টে নামবেন 2 শীর্ষ বাছাই জকোভিচ ও প্লিসকোভা। টুর্নামেন্ট শুরুর আগের দিন একজনের করোনা আক্রান্তের খবরে বাড়তি সতর্কতা খেলোয়াড়দের। এবারে ফেদেরার, নাদাল নেই, অংশ নিচ্ছেন না নারী র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এর 6 জন। তাতে শুরুর আগেই রং হারিয়েছে ইউএস ওপেন।
করোনার কারণে বাতিল হয়েছে উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন, যার কারণে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন এখন চলতি বছরের দ্বিতীয়। যে নিউ ইয়র্ক এক অর্থে করোনার আঁতুড়ঘর, সেখানেই সোমবার থেকে শুরু হচ্ছে এবারের আসর। নিয়মকানুনে নানা পরিবর্তন এসেছে, পদে পদে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবার জন্যই বেঁধে দেওয়া হয়েছে কঠিন সব নিয়ম। তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? দর্শক শূন্য গ্যালারি। যে দর্শকদের উল্লাস খেলোয়াড়দের উজ্জীবিত করে, তাদেরকে না পাওয়ার আক্ষেপ পোড়াবে সবাইকেই তারা। ইউএস ওপেনে থাকছেন না পুরুষ এককের শীর্ষ 3 তারকার দুজনই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল করোনা ঝুঁকি এড়াতে নিউ ইয়র্কে আসেননি, আর হাঁটুর ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন রজার ফেডারার। ত্রয়ী টেনিস তারকার একমাত্র নোভাক জকোভিচই নামছেন হার্ড কোর্টের লড়াইয়ে। নতুন পরিবেশে খেলা হবে, অবশ্যই মানিয়ে নেওয়াটা কঠিন, কিন্তু সেসব নিয়ে ভাবতে চাই না। অবশ্যই জয়ের জন্য খেলব, তবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। শুধু পুরুষ তারকাই নন, ইউএস ওপেনের এবারের লড়াইয়ে থাকছে না নারী এককের তারকা মুখ বিয়াঙ্কা আন্দ্রেস্কু, অ্যাশলে বার্টি আর সিমোনা হালেপ। আর চোটের কারণে শঙ্কায় আরেক তারকা নাওমি ওসাকার অংশগ্রহণ। মা হওয়ার পর খেলা থেকে দূরে ছিলাম, এখন আবারও র্যাকেট হাতে নামছি নিয়মিত। এটা অবশ্যই অনেক আনন্দের। যতদিন অবসর না নেব ততদিন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয়ের নেশা আমাকে ছাড়বে না। সত্যি বলতে আমি কিছুটা হতাশ। ইউএস ওপেনের মতো বড় একটা ইভেন্টের আগে ইনজুরি আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। প্রথম রাউন্ডে হেরে যাব একথা চিন্তাই করতে চাই না। নানা বিধিনিষেধ, দর্শকবিহীন লড়াই, তারকা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা। করোনা থেকে ফিরে এসে বছরের এই দ্বিতীয় গ্র্যান্ড স্লাম কতটুকু রং ছড়াতে পারে, সেটি এখন দেখার অপেক্ষা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল দেশে ফেরার কথা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। করোনা পরীক্ষার পর বিশ্রাম নিয়ে বিকেএসপিতে নেমে অনুশীলন করবেন তিনি। আর শৃঙ্খলা আর শ্রীলঙ্কা সফরে প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন নির্বাচকদের সাথে। দ্বিতীয় টেস্টের আগে পুরো ফিট সাকিবকে পাওয়া যাবে নিশ্চিত করেছেন হাবিবুল বাশার। সাকিববিহীন একটা বছর পার করার পথে বাংলাদেশ ক্রিকেট। মাঝে আর মাত্র একটা মাস, সেপ্টেম্বর। অক্টোবর এই টাইগাররা ফিরে পাবে তার আইকন সাকিব আল হাসানকে। ফেরার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন, আর মঙ্গলবারে দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিষেধাজ্ঞার সময় সাকিবের কষ্ট কমিয়েছে করোনা। লম্বা সময় মাঠেই ছিল না ক্রিকেট। বাংলাদেশ দলও বসে আছে বহুদিন। অবসর সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সাকিব। এই সময়কালে পরিবারে এসেছে নতুন সদস্য। 2 মেয়ে ও স্ত্রীকে একটানা এতটা সময় আগে কখনোই দিতে পারেননি, যা তার আগামী সময়ের ক্রিকেটে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সাকিবের চোখ এখন শ্রীলঙ্কায় বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর দিকে। করোনা পরীক্ষার পর সামনের সপ্তাহেই বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন। প্রিয় প্রতিষ্ঠানও প্রস্তুত সেরা ছাত্রকে বরণ করে সব ধরনের সুযোগ সুবিধা দিতে। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিসিবি থেকে কোনো সহায়তা নিতে পারবেন না, তবে কোচিং স্টাফ নির্বাচক কর্তাদের সাথে যোগাযোগ করে নিজের প্রয়োজনীয়তা করণীয় জানতে পারবেন, জানাতেও পারবেন। দেশে ফেরার আগে নির্বাচকদের সাথে সাকিব কথা বলেছেন একাধিকবার। ফিট থাকলে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন নিশ্চিতভাবেই। হাবিবুল বাশারের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সাকিব এর আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। সাকিবের সাথে এর মধ্যে অনেকবার কয়েকবার কথা হয়েছে। ও খুব কিন ফেরার ব্যাপারে। ও আসলে উন্মুখ হয়ে আছে কবে কত দ্রুত ফেরা যেতে পারে। সো আমাদের কোচিং ম্যানেজমেন্টরাও তারাও কথা বলছেন। আশা করছি এর মধ্যে নিজেকেও প্রস্তুত করে ফেলতে পারবে। একটু ডিফিকাল্ট তো ডেফিনেটলি হবে, যেহেতু প্র্যাকটিস ম্যাচগুলি খেলতে পারবে না, বাট হি ইজ এ স্পেশাল প্লেয়ার। কারণ আমরা চাই ওকে যত দ্রুত সম্ভব দলে ফেরাতে, বিকজ ও দলে ফিরলে আসলে আমাদের দলের ব্যালেন্সটা অনেক ভালো হয়ে যায়। ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কা মিশনে নামতে হবে বাংলাদেশকে। সেখানে একটাই বড় অনুপ্রেরণা সাকিবের ফেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন আজ এ পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।